নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন খবর বাংলা সংবাদ নিবেদিত জবাব চায় জনতা। হ্যাঁ, আজ আমরা রয়েছি বেহালা 14 নম্বর মোড়। সেইখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান সরাসরি আপনাদের সামনে। আমরা দেখছি এই মুহূর্তে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে SIR এর শুনানি। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই SIR এর শুনানি শুরু হয়েছে এবং সেই শুনানির ডাক যারা পেয়েছেন তারা গেছেন, তাদের বিভিন্ন নথি তারা সেখানে জমা দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই শুনানিকে ঘিরে দিকে দিকে অশান্তি, বিএলওদের গণ ইস্তফা। এত চাপ কেন? এত অস্বস্তিকর পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে? কি কারণে সৃষ্টি হচ্ছে? এই নিয়েই আমাদের আজকের এই আলোচনা শুরু করব। আমাদের আজকের এই আলোচনায় যারা উপস্থিত রয়েছেন আমি একবার পরিচয় করিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সৌরদীপ শর্মা, বিজেপির তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন অদিতি মৈত্র, কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন কৃষ্ণ গুহ এবং সিপিআইএম এর তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন গৌতম অধিকারী। আপনাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, যে বিষয় দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম সেই বিষয়ে সরাসরি প্রশ্নে ঢুকবো একদম বিজেপি প্রতিনিধি অদিতি মৈত্রদির কাছে। দিদি, এই মুহূর্তে যে বিষয়টা দিয়ে শুরু করলাম, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে SIR এর যে শুনানি, সেই শুনানিতে কার্যত ডকুমেন্ট নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মানুষ বিভ্রান্ত। এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড যেটাকে বলা হয়েছিল প্রথমে নেওয়া হবে, কিন্তু পরে আবার বলা হচ্ছে সেই ডকুমেন্ট এখন আর নেওয়া হবে না। মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। শুনুন, আজকে শাসক দল SIR নিয়ে প্রথম থেকেই একটা টালবাহানার মধ্যে ছিল। কারণ এই যে অনুপ্রবেশ, যে দলে দলে যে অনুপ্রবেশ করেছে বাংলাদেশ থেকে, যে অনুপ্রবেশকারী, তারাই কিন্তু প্রধান ভোট ব্যাংক শাসক দলের। এই অনুপ্রবেশকে কেন করানো হয়েছে? 450 কিলোমিটার কিন্তু ওখানে ফেন্সিং করতে দেওয়া হয়নি। যেখানে অসমতল জমি, জলাভূমি, জঙ্গল, সেখান দিয়ে দলে দলে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ঢুকছে, রাতারাতি ভুয়ো ভোটার আইডি কার্ড তৈরি করছে এবং শাসক দলকে ভোট দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য পশ্চিমবঙ্গে SIR। কারণ এই অনুপ্রবেশকারীরা তো পশ্চিমবঙ্গে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে বোমাতঙ্ক, অস্ত্রশস্ত্র, এবং এই পশ্চিমবঙ্গের যে অধিকার, যে রাজনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক অধিকার, তার উপর সেই অধিকার খর্ব করছে। এটা তো মানা যায় না। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আমার দুধের গাই, তারাই হচ্ছে তার দুধের গাই যারা তাকে ভোট দিয়ে প্রতি বছর মিথ্যে ভোটার তৈরি করে ভোট দিয়ে TMC সরকারকে জিতিয়ে আনছে। কিন্তু দিদি, মানুষেরও একটা প্রশ্ন, নির্বাচন কমিশনের ANO যে একটা বিষয়, যে একটা ডকুমেন্ট বলছে নেওয়া হবে, তারপরে আবার বিজ্ঞপ্তি জানিয়ে বলছে নেওয়া হবে না। মানুষ তো একেই বিভ্রান্ত। দিকে দিকে অনেকে ভয়তে আত্মহত্যার ঘটনা আমরা দেখেছি, তারপরেও এই ধরনের বিভ্রান্ত কেন করা হচ্ছে? শুনুন, আজকে আমরা দেখছি যেখানে প্রতিটা ক্ষেত্রে কারচুপি, দুর্নীতি, কাগজের দুর্নীতি। এই পরীক্ষা SSC যে পরীক্ষা, সেখানে OMR সিটে একরকম আর SSC মার্কশিটে একরকম। সেইখানে যে দুর্নীতি এবং অ্যাডমিট কার্ড, সমস্ত জায়গায় দুর্নীতি। সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতির জন্য SIR কাজকে পিছনোর চেষ্টা করা হচ্ছে, কাজটাকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোন রকম কোনো কারচুপি হবে না। SIR পুরোপুরি পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ গণতন্ত্রপ্রেমী, সমাজ সচেতন মানুষ এটাকে সমর্থন করেছে এবং এর ফল আগামী ইলেকশনে দেখতে পাবে। একদম, আমি অদিতির বক্তব্য শুনলাম। এবার সরাসরি এই বিষয় নিয়ে আরো একটা বিষয় আমি জানিয়ে রাখবো দর্শকদের উদ্দেশ্যে, যে এই যে SIR এর যে পদ্ধতি, সেটা কি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সময় নিয়ে করতে পারতো না? বা সুষ্ঠুভাবে করতে কি কোনো জায়গায় অক্ষম? কেন বলছি, আমরা যেদিন থেকে SIR শুরু হয়েছিল আমরা দেখেছিলাম দিকে দিকে SIR এর ভয় সাধারণ মানুষ আত্মহত্যা করেছে, আবার বিএলওরা পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবার দেখছি বিএলওরা গণ ইস্তফা দিচ্ছে। চাপে পড়ে? কার চাপ? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কার চাপে? আমি সরাসরি প্রশ্ন করব তৃণমূল প্রতিনিধি। প্রথমত ওটা নির্বাচন কমিশন নয়, এখন গিয়ে দাঁড়িয়েছে নির্যাতন কমিশন। কারণ আজকে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তার ছেলেকে হিয়ারিং এ ডেকেছে। কারণটা কি? বাবার নামে চট্টোপাধ্যায় আর ছেলের নামে চ্যাটার্জি কেন?
এইটা একটা প্রধান কারণ যে বাবা চট্টোপাধ্যায় ছেলে চ্যাটার্জি কেন, মানে দুটো এক জিনিস হতে পারে না বিজেপির কাছে। অমর্ত্য সেনকে হিয়ারিং এ ডেকেছে বাবা মায়ের সঙ্গে 15 বছর, মানে সন্তানের সঙ্গে তার বাবার 15 বছরের গ্যাপ হয় কি করে? হিয়ারিং হচ্ছে এইভাবে। বিজেপির মুখপাত্র বলছেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে গেছে। আমি বাংলাদেশে রোহিঙ্গা নিয়ে এক কথা বলি, দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ 1 বছর ধরে ভারতে রেখে দিয়েছে, আমাদের ট্যাক্সের পয়সা খাওয়াচ্ছে ঘোরাচ্ছে। দিদি উত্তর দিক শেখ হাসিনা কেন এখনো পর্যন্ত ভারতবর্ষে আছে? দ্বিতীয়ত আদানি, মোদি বাবুর প্রিয় মানুষ আদানি বাংলাদেশে এখনো পর্যন্ত বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। আমার বিজেপি মুখপাত্র বলুক কেন আদানি এখনো পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে, সেটা বিজেপি অ্যালাউ করছে। তাহলে বাংলাদেশিদের উপর প্রেম, বাংলাদেশিদের উপর ভালোবাসা হচ্ছে, মানে আসছে না, মানে কিভাবে হচ্ছে সেটা বিজেপি আমার মুখপাত্র বলে ভালো। আর একটা কথা আমি বলবো, এই যে এসআইআর নিয়ে এত বড় সড়ো কথা, আজকে মাধ্যমিকের আজকে অ্যাডমিট কার্ড বাতিল। দিদিকে বলবো, দিদি আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? আপনি কি হিয়ারিং এ বার্থ সার্টিফিকেট দেখাতে পেরেছেন? আপনার আজকে বার্থ সার্টিফিকেটটা আনা উচিত ছিল, কারণ প্রতিটা মানুষের বার্থ সার্টিফিকেট থাকা, আগেরকার দিনে প্রতিটা মানুষের বার্থ সার্টিফিকেট ছিল না। ক্লাস 8 সার্টিফিকেট বাতিল, এখন বলছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বাতিল। তাহলে কি রাখে? 10 এর মার্কশিট। মানে আমার দুই বন্ধু যে হয়তো ক্লাস 10 এ ফেল করেছে, সে দেশে ভারতীয় নাগরিক হতে পারবে না, কারণ তার কাছে নাকি মাধ্যমিকের মার্কশিট নেই। সে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আছে, সে হয়তো ফেল করেছে কিন্তু সে মাধ্যমিকের মার্কশিট দেখাতে পারবে না বলে সে দেশের নাগরিক নয়। এটাই হচ্ছে নির্যাতন কমিশন আর বিজেপি সব থেকে বড় প্ররোচনায় ভারতবাসী পা দিচ্ছে। একদমই আমরা দেখেছি নির্বাচন হয়, সাধারণ মানুষ নির্বাচনে ভোট দানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়। কিন্তু বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে কিছুদিন যাবত যে যারা প্রার্থী তারা তাদের পছন্দের ভোটার বেছে নিচ্ছে। হ্যাঁ, কিভাবে বেছে নিচ্ছেন একটু বলি। আমরা দেখেছি নির্বাচন কমিশনের যে ডকুমেন্টের তালিকা, সেই তালিকার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রথমে দেওয়া ছিল অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখন সেই ডকুমেন্টকে গণ্য করা হবে না এমনটাই বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তার মানে কি ভোটার লিস্ট থেকে জোর করে নির্বাচন কমিশন নাম বাদ দিতে চাইছে? সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রবণতা চলছে। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপির তরফ থেকে চক্রান্ত করে 7 নম্বর ফর্ম ফিল আপ করানো হচ্ছে, যেই ফর্ম সাধারণত কাজে লাগে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে। কিন্তু সেই 6 নম্বর ফর্ম, যেটা নতুন নাম তোলার ফর্ম, সেই 6 নম্বর ফর্মের জায়গায় 7 নম্বর ফর্ম ফিল আপ করিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সেই ফর্ম জমা করানো হচ্ছে। নির্বাচন তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে সরাসরি অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কৃষ্ণবাবুর কাছে বিষয়টা নিয়ে আসবো, কি বলবে? সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে খবর বাংলাকে আন্তরিক অভিনন্দন এই শুভ সন্ধ্যায় এরকম একটা সুন্দর বিষয়ের উপরে মানুষের মতামত এবং রাজনৈতিক দলের মতামতকে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বিষয়টা হলো এসআইআর নিয়ে যে প্রশ্ন করলেন, এসআইআর কোনো অভাবনীয় অপরিকল্পনাপূর্ণ কোনো প্রোগ্রাম নয়। এসআইআর একটা চলমান প্রোগ্রাম। শুধু রাজনৈতিক দল হিসাবে আমাদের বক্তব্য ছিল এসআইআরটা খুব তাড়াতাড়ি পশ্চিমবাংলায় প্রয়োগ করা হলো, কারণ যেহেতু পশ্চিমবাংলায় নির্বাচনটা 2026 সালের মে মাসে, সুতরাং এই এসআইআরটা অন্তত পক্ষে বছর 2 আগে পশ্চিমবাংলা চালু করলে আরো সুস্থভাবে, আরো শান্তভাবে, আরো স্বাভাবিকভাবে আমরা সব মানুষের কাছে পৌঁছে যেতে পারতাম। এইটা কেন জানি না যে ভারতের নির্বাচন কমিশন, যেটা একখানা নিজস্ব স্থায়ী যে সংস্থার সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ নেই, এটা স্বশাসিত সংস্থা, নিজের মতন করে চলতে পারে। যে স্বশাসিত সংস্থা নিজের মতন করে চলবে, সে কেন এই ধরনের একটা 6 মাসের মধ্যে একটা সিদ্ধান্ত নিল যে পশ্চিমবাংলার মতন এত বড় একটা রাজ্যে এসআইআরটা শেষ করে দেবে? আর অ্যাডমিট কার্ড যেগুলো কথা বলছেন, এগুলো নতুন কিছু নয়। সেটা হলো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের উপরে
একেবারে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। তাই যে ছেলে মেয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে, নির্বাচন কমিশন সেই অ্যাডমিট কার্ডটাকেও এখন পর্যন্ত বিশ্বাসযোগ্যতার মধ্যে আনতে পারছে না। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডের জন্য, তৃণমূল কংগ্রেসের ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত সবই দুর্নীতি। তাই নির্বাচন কমিশন অবশ্য ভাবছে যে এখানে কোনো অ্যাডমিট কার্ড দিলে পরে, মাধ্যমিকের কোনো সার্টিফিকেট দিলে এখানে 2 নম্বরই হবে। আমি জনগণ হিসাবে, নাগরিক হিসাবে এই যে আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাদ দেওয়ার যে প্রসঙ্গটা, এটা আমরা এখান থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা হওয়া উচিত নয়। কারণ বাচ্চাদের কাছে, জানি বর্তমান বাচ্চাদের কাছে সবার কাছেই একটা বার্থ সার্টিফিকেট থাকে, কিন্তু যাদের বয়স আজকে 40, 45, 50 তার উপরে, তাদের কাছে সবার কাছে বার্থ সার্টিফিকেটটা থাকাটা খুব সহজ ব্যাপার নয়। কারণ বার্থ সার্টিফিকেট আজ থেকে 30 বছর আগে বাধ্যতামূলক ছিল নয়। এই জন্য নির্বাচন কমিশনের উচিত বার্থ সার্টিফিকেটের পরিবর্তে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের ফেল করার সার্টিফিকেটও গ্রহণ করা। এটাই আমি অনুরোধ করছি। একদমই, যে বিষয়টা কৃষ্ণবাবু বললেন যে মাধ্যমিকের সার্টিফিকেট, এটাকে উনি দলীয় তরফ থেকে ধিক্কার জানাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি, আমরা কি দেখলাম, যে এই যে এসআইআর এর শুনানি, সেখানে সাধারণ মানুষ তো যাচ্ছেই তাদের ডকুমেন্ট দিয়ে, এমনকি অসুস্থ থেকে বয়স্ক মানুষদেরকেও সেই জায়গায়, সেই লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে তাদের নাগরিকত্বের প্রমাণের নথি জমা দেওয়ার জন্য। বিভিন্ন নামি দামি ব্যক্তিত্বদেরও আমরা দেখেছি ডাকা হয়েছে সেখানে। আমাদের সকলের প্রিয় দেব, তাকেও কিন্তু সেই এসআইআর এর জন্য ডাকা হয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেখানে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বয়স্ক, যারা অসুস্থ, তাদেরকেও ডাকা হচ্ছে এই এসআইআর এর নথি দেখানোর জন্য। একদম সরাসরি এই বিষয় নিয়ে আমি ঢুকবো। গৌতম অধিকারী, সিপিআইএম প্রতিনিধি, কি বলবেন? শুভ সন্ধ্যা। এসআইআর নিয়ে যেটা বলা হচ্ছে, আমরা যারা বামপন্থী আছি, আমরা যারা সিপিএম পার্টির পক্ষ থেকে এসআইআর বিরোধিতা করছি এই জন্যই যে সঠিক নাম যেন বাদ না যায়। আমাদের বিরোধিতা এই জায়গায় প্রকৃত নাম যেন বাদ না যায়, প্রকৃত ভোটাররা থাকে, এবং যেগুলো জল মেশানো আছে সেগুলো যাতে বাদ যায়, সে ঠিক আছে। কারণ আপনি দেখবেন যে 2002 সালে পর 2026 সালে এসআইআর হচ্ছে, 25-26 সালে। 2002 সালে যখন এসআইআর হয়েছিল, পশ্চিমবাংলা তখন বামপন্থ সরকার ছিল, কোনো ঢাকঢোলও পেটানো হয়নি, কিছুই হয়নি। 58 লক্ষ লোকের নাম বাদ গেছিল। তাতে যে সরকার নির্বাচিত ছিল তারও কোনো অসুবিধা হয়নি, এবং বিরোধীদেরও কোনো অসুবিধা হয়নি। এসআইআর আতঙ্কটা কেন হচ্ছে তৃণমূলের, এটা বোঝা যাচ্ছে না। পাশাপাশি বিজেপি যেটা করছে, যে প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার এটা কেড়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে। আর নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে এসআইআর করা বা কার কে নাগরিকত্ব পাবে, কে পাবে না, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে না। সেটা ঠিক করবে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গৃহমন্ত্রী ঠিক করবেন। এটা নির্বাচন কমিশনের হাতে থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেটা করছে, পশ্চিমবাংলা জুড়ে যেটা হচ্ছে, এটা বাইনারি চলছে। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে এরা বাইনারি করছে, যাতে ভোটটাকে হিন্দু মুসলমান ভাগ করে যাতে বাম কংগ্রেসকে আটকানো যায়। এরা কিন্তু একবারও বলছে না যে রুটি রুজির কথা, এরা একবারও বলছে না হকারদের সমস্যার কথা, এরা একবারও বলছে না এই যে যারা এই জোম্যাটো থেকে যে ছেলেগুলো কাজ করছে, এদের জীবন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এদের 10 মিনিটের মধ্যে বলছে, এদের কথা বলছে না। ইন্ডাস্ট্রি নেই, এদের কথা বলছে না। চারিদিকে হাহাকার, বেকাররা ঘুরে বেড়াচ্ছে। বাংলা থেকে শিক্ষা ব্যবস্থা চলে গেছে, 8,000 থেকে 10,000 স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, পরিযায়ী হচ্ছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে, বাংলায় শিল্প নেই, তাড়িয়ে দেওয়ার পর শিল্প নেই। এরা এইসব কথা বলছে না, এরা বলছে খালি ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করে ভোট দাও। আমরা বলছে আদানি আম্বানি আছে, আর এদের ওই শাহজাহান, জাহাঙ্গীর, তারপরে অনুব্রত এরা আছে, এরা লুটে ফুটে খান। এই জন্যই এদের লড়াই, এই জন্যই 26-এর বিধানসভা নির্বাচনে এরা দুজনে কোমর বেঁধে নেমেছে, যে যাতে এই লড়াই করে মানুষকে ভুল বুঝিয়ে। একদম একদম। এবার একদম আরো একটা বিষয়, এসআইআর নিয়ে যখন আলোচনা হচ্ছে, এসআইআর এর বিষয়ে যখন কথা হচ্ছে, আমি সাধারণ মানুষ এবং দর্শকদের উদ্দেশ্যে একবার জানাবো যে এই এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয়, ইআরইও অথবা বিএলও এরা ছাড়াও বহু সংখ্যক মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হয়েছে। কেন নিয়োগ করা হয়েছে?
নিয়োগ করা হয়েছে যাতে এই এসআইআর সাধারণ মানুষ যে হিয়ারিং এর যে প্রসেসটা রয়েছে সেটা যাতে সুষ্ঠুভাবে হয়। কিন্তু তারপরেও সাধারণ মানুষের হয়রানি, নথি বিভ্রান্তি এ তো চলছেই। পাশাপাশি বিরোধীদের তরফ থেকে শাসক দলের প্রতি অভিযোগ করা হয়েছে শাসক দল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে এই এসআইআর এর বিপক্ষে নিয়ে যাচ্ছে। আমি সরাসরি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি সৌরদীপকে। আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। আমি বলছি আজকে এসআইআর নিয়ে যদি হেলথ ক্যাম্প কোনো রাজনৈতিক দল করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। আজকে এসআইআর কে কেন্দ্র করে এই যে 7 নম্বর ফর্ম যে ফিল আপ হচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন বিজেপির নেতার গাড়িতে সেই 7 নম্বর ফর্ম পাওয়া যাচ্ছে। কি না, ফর্মগুলো লুট হচ্ছে, ফর্মগুলো চুরি হচ্ছে। আমার কথা হচ্ছে ফর্মগুলোকে লুট করা হবে কেন, ফর্মগুলোকে চুরি করা হবে কেন, ভয়টা কোথায়? আজকে এসআইআর এর মাধ্যমে বিজেপি প্রথমে বলেছিল হেনস্থা কোথায়, বিএলওরা আপনাদের বাড়িতে যাচ্ছে, বিএলওরা আপনাদের বাড়ি থেকে ফর্ম ফিল আপ করতে হয়ে যাচ্ছে। কিন্তু হিয়ারিং, আজকে একজন ডাক্তার বাইরে, একজন সার্জন বাইরে বিদেশে যেতে পারছে না, তার সেদিনকে হিয়ারিং করেছে। তিনি হিয়ারিংটাকে তাকে ওখানে মানে প্রেজেন্ট থাকতে হবে। আজ সকাল 12টা থেকে হিয়ারিং শুরু, সকাল 10টা থেকে সেই ডাক্তারকে লাইন দিতে হচ্ছে, তারপর 12টা 1টা 2টো সেখানে গিয়ে হিয়ারিং করতে হচ্ছে। তাদের সমস্যা কি? তাদের কিছু কিছু সমস্যা হচ্ছে সারনেম বা বাবার সঙ্গে সন্তানের বয়সের মাপকাঠি হয়তো 15 বছর, যেটা আমরা সবসময় দেখি। আগেকার দিনে বাবা ঠাকুর দাদাদের একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত, সন্তান হয়ে যেত, হয়তো সেই কারণে হয়তো এই বয়সের একটা মাপকাঠি। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই এসআইআর, আজকে এসআইআর নিয়ে কোন রাজনৈতিক দল বাংলার বুকে নেমেছে বলে আমার জানা নেই। সিপিএম নেমেছে বলে জানা নেই, জাতীয় কংগ্রেস নেমেছে বলে জানা নেই, বিজেপি তো নির্যাতন কমিশনকে দিয়ে তো এই কাজটা করাচ্ছে। সুতরাং তাদের কোনো ভূমিকাই নেই ক্ষেত্রে। কিন্তু ভূমিকা একটা জায়গায়, যেখানে দেখছে যে এসআইআর দিয়ে আর কিছু করা যাচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আগুন ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে কথা, সেখানে হিন্দুত্ব নিয়ে চলে আসছে, মুসলমানের কথা নিয়ে চলে আসছে, শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছে। আর এখন একটা অসভ্য বাদর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াস্থলে থেকে মানুষ হয়েছে, এখন বেলডাঙ্গায় বা মুর্শিদাবাদে রাজনীতি করা বেড়াচ্ছে, সেসব জায়গায় নোংরামি করার একটা জায়গা তৈরি করছে। এইসব দিয়ে একদম। আমি আরো একটা বিষয় বলবো, আরো একটা বিষয় আমরা ঢুকবো এই মুহূর্তে। যে বিষয়টা আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগে একটা জনসভা করেন এবং সেখানে তিনি র্যাম্পের মধ্যে মৃত ভোটার, নির্বাচন কমিশনের লিস্টে যাদের মৃত ভোটার বলা হয়েছে সেই মৃত ভোটারদের হাঁটিয়ে দেখিয়েছেন। এই গেল প্রথম কথা। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত আমরা একে এসআইআর কেন্দ্র করে আমরা দেখছি যে এত বিভ্রান্তি, এত সমস্যা, সময় লাগছে, অতিরিক্ত চাপ। কিন্তু তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন? যদি নির্বাচনের আগে সময় মতো লিস্ট প্রকাশিত না হয় তাহলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। হ্যাঁ, বিরোধী দলনেতাই বলেছেন। আমি সরাসরি অদিতিদির কাছে যাব। বিরোধী দলনেতা বলছে যে সময় মতো লিস্ট প্রকাশ না করতে পারলে রাষ্ট্রপতি শাসন বাংলায় করা হবে। এবং আপনি দেখতে পেয়েছেন রীতিমতো যে এই এসআইআর নিয়ে রীতিমতো মানুষের মধ্যে বিভ্রান্তি, সময় সাপেক্ষ একটা ব্যাপার, সময় লাগছে। কি বলবেন? দেখুন, এত বড় একটা কার্যক্রম করতে তো সময় লাগবে, আর মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি নেই। এটা বিভ্রান্তি তৈরি করছে টিএমসি সরকার, কারণ ওরা এতদিন ভুয়ো ভোটার দিয়ে রাজ্য জয় করেছে। প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা সাধারণ মানুষ যারা খেটে খায় তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কিভাবে দিন কাটাচ্ছে। এখানে এত দরিদ্রের দেশ, একটা বাবা মা একটা সন্তানের পথে এক টুকরো মাছ তুলে দিতে পারে না। এই দেখুন পোস্টার, ক্রিসমাস উৎসব করছে, গার্লফ্রেন্ডকে বিদেশি গাড়ি কিনে দিচ্ছে। কোথা থেকে আসছে এত টাকা? এখানে ভুয়ো ভোটার দিয়ে ভোটে জিতে টাকার তছরূপ করছে টিএমসি সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, এবং যদি ঠিকঠাক কার্যক্রম সময় মতো না হয় অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমার কথা এখনো শেষ হয়নি। উনি এক্ষুনি কি বললেন? যে বিরোধী দলনেতাকে বাদল বললেন, মাননীয় চোর, মুখ্যমন্ত্রী একজন চোর, অভিষেক ব্যানার্জি একজন চোর। সাধারণ মানুষ আজকে দিশাহারা,
বেকার সমস্যা, আজকে মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়, এই টিএমসি সরকার পশ্চিমবঙ্গের জনগণ মেনে নেবে না। এবং এসআইআর যদি ঠিকঠাক সময়ের মধ্যে না হয় অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি হতে বাধ্য। এত এত মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, তারপরেও এসআইআর নিয়ে মানুষের বিভ্রান্তি এবং সময় লাগছে। টোটাল সমগ্র প্রসেসটা সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত করতে কার্যত অক্ষম নির্বাচন কমিশন। কারণ কি বলতো, শাসক দল তো এখানে রাজ করছে, তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় দেখেছি আমরা, বিএলওরা যখন বেরোচ্ছে তারা গিয়ে হুমকি দিচ্ছে, এটা সংবাদপত্রের মাধ্যমে আমরা সবাই দেখেছি, অডিও বিষয় টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি, তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছে যে কাজটা সুষ্ঠুভাবে করতে না দেওয়া হয়। এটা কিন্তু সাংবিধানিক নিয়ম, আমাদের ডক্টর আম্বেদকরের নিয়ম যে প্রতি সময় প্রতি বছর অন্তর অন্তর কয়েক বছর অন্তর অন্তর এসআইআর এর কার্যক্রম হবে। কারণ পশ্চিমবঙ্গে কত ভোটার আছে, তারা সক্রিয় ভোটার এবং তারা বৈধ ভোটার কিনা সেটা দেখা সাংবিধানিক প্রক্রিয়া, এটা হওয়া উচিত। কিন্তু সেটা কি করছে টিএমসি সরকার, জানে যে এখানে যারা অনুপ্রবেশকারী তাদের দিয়ে ভুয়ো ভোটার করাবে, পশ্চিমবঙ্গে 12টা বাজাবে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তাদের যে সুবিধা সেই সুবিধার উপর বাংলাদেশি অনুপ্রবেশরা হাত মারবে, তাদের ভুয়ো ভোটার আইডি কার্ড করে ভোটে জিতে তারা এখানে রাজ করবে এবং টাকা তছরূপ করবে। সেটা কখনো হবে না। যদি এই মানে ক্ষেত্রে কার্যক্রমে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি হবে। একদম, এই যে ভোটার লিস্টে আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে ভোটার লিস্টে যত নাম বাদ পড়েছে তার থেকে বেশি অন্যান্য রাজ্যে সেই নাম বাদ পড়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তাহলে অনুপ্রবেশকে শুধু পশ্চিমবঙ্গ, আপনারা শুধু পশ্চিমবঙ্গ আমি তো প্রথমেই বললাম যে অনুপ্রবেশের জায়গাটা পশ্চিমবঙ্গ, গেট একটা বিরাট বড় খোলা গেট রেখে দিয়েছে, ফেন্সিং করা হয়নি। বারবার আমাদের স্বরাষ্ট্র মানে অন্যান্য রাজ্যে মানে কাশ্মীর থেকে শুরু করে সেসব জায়গায় পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে। শুনুন, আমি একটা কথা বলছি, আজকে বিভিন্ন জায়গায় দিল্লিতে ধরা পড়েছে, গুজরাটে ধরা পড়েছে, ইউপিতে ধরা পড়েছে, তারা পশ্চিমবঙ্গের মারফত ঢুকছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। এই দুর্নীতি আগামী দিনে এটাকে মিনি বাংলাদেশ বানানোর একটা প্রক্রিয়া চালু করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলছে যে আমার দুধেল গাই তারা আমাকে ভোট দেয়, তাদের উপর আঘাত আনতে পারবে না, এটা চলবে না। কাশ্মীরের পেহেলগাঁওতে আমরা যে মর্মান্তিক ঘটনা দেখেছি, সেই যে জঙ্গিরা ছিল তারাও কি পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল? না, এখানে পেহেলগাঁওর কথা তো উঠছে না। না, তারাও তো অনুপ্রবেশ নিশ্চয়ই, তাই এখানে তো সে তো পাকিস্তানের জঙ্গি, পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে মিলেই তো ভারতবর্ষ আক্রমণ করছে, এখানে তো অনুপ্রবেশের কথা না ঢুকছে। আমার প্রশ্ন হচ্ছে কি করে আসছে, কি করে পশ্চিমবঙ্গে আপনি অভিযোগ করছেন অনুপ্রবেশ হচ্ছে, তাহলে সেই জায়গাগুলোতে অনুপ্রবেশ হচ্ছে কি করছে? একদম বলছি, আজকে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ তারা কি করে বলতে পারে যে আমরা কলকাতা দখল করব? তারা কি করে বলতে পারে যে আমরা ভারতবর্ষকে তারা কিন্তু হামলা করতে পারেনি, কিছু করতে পারেনি। পেহেলগাঁওতে হামলা দেখেছি, ভারতবর্ষ স্ট্রং বলে তারা হামলা করতে পারেনি। এবং পেহেলগাঁও কারা আমাকে বলতে দিন, পেহেলগাঁওয়ে যারা জঙ্গি তাদেরকে ভারতবর্ষের সামরিক বিভাগ উপযুক্ত শাস্তি দিয়েছে, এই উপযুক্ত শাস্তি দিয়েছে। এই বাংলাদেশ কেন, তারপরেও দিল্লি কেন হলো? তারপরেও দিল্লির বিস্ফোরণ কেন হলো? হ্যাঁ হচ্ছে তো, আজকে তো সেই জন্য ভারতবর্ষ সক্রিয়। প্রধানমন্ত্রী বলেছিলেন এই যে জঙ্গি যে হামলা, এই তাদের কোমর ভেঙে দিয়েছি, তারপরেও দিল্লিতে রাজধানীতে আক্রমণ। তাহলে আপনি এখানে কি বলতে চাইছেন, এই চ্যানেলের মারফত কি বার্তা এই অঞ্চলের মানুষকে দিতে চাইছেন? যে বাংলাদেশের অনুপ্রবেশ করা যাবে না, তাদের ঢুকে দিতে হবে, মানে তারা আসুক, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। একদম চুপ করো, একদম চুপ করো, তাদেরকে ঢুকে দেওয়া যাবে না। মানে এই চ্যানেল প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই টিএমসি সরকারকে সাপোর্ট করছে, এটাই আমি বলতে চাই। আজকে এসআইআর এর বিরুদ্ধে যারা কথা বলে তাদের পশ্চিমবঙ্গের জনগণ বলে আমি অন্তত ভাবি না, সাধারণ মানুষের যে অবস্থা আমি ভাবি না। আমি সরাসরি অদিতিদিকে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করেছিলাম যে যদি পেহেলগাঁও ঘটনা ঘটার পর যদি জঙ্গিবাদের কোমর ভেঙে দিয়েই থাকেন প্রধানমন্ত্রী, তাহলে দিল্লির বিস্ফোরণ কেন হলো? না, আমরা বলছি না যে অনুপ্রবেশ করানো হোক, আমরা বলছি অনুপ্রবেশ যদি শুধু পশ্চিমবঙ্গে হয় তাহলে দিল্লিতে কি হয়েছে, পেহেলগাঁওতে কি হয়েছে, সেখানের অনুপ্রবেশ কি করে ঘটানো হয়েছে, আমরা এই প্রশ্ন তুলেছি। আমি আবার সরাসরি কৃষ্ণবাবুর কাছে একদম বিজেপির প্রতিনিধি অভিযোগ তুললেন, দেখতেই পেলেন, এবং আর যত আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনুপ্রবেশকে সমর্থন করছি তিনি পাশাপাশি বক্তব্য রাখলেন, কি বলবেন? দেখুন, এটা সরাসরি মানুষের সঙ্গে, এখানে আমরা ঝগড়া করে তো
আমাদের কথাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না? বিষয়টা আমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, যে আজ পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, ভুটান বলুন, মায়ানমার বলুন, শ্রীলঙ্কা বলুন, এমনকি মালদ্বীপ পর্যন্ত বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, ভারতবর্ষের মতন এত একটা বিশাল দেশকে মালদ্বীপ পর্যন্ত হুমকি দিচ্ছে। এখানে আমার মনে হয় এই 56 ইঞ্চির যে মোদিজি যে ক্ষমতা বলেছিল যে আমার 56 ইঞ্চি বডি, আমি প্রধানমন্ত্রী হলে বুঝিয়ে দেবো যে ভারতবর্ষে কিভাবে চালাতে হয়। কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী 12 বছর ক্ষমতায় থাকার পর আমাদের যে সার্কের দেশগুলো, যে দেশগুলোকে ভারতবর্ষ পরিচালনা করছো, ভারতবর্ষ নিয়ন্ত্রণ করতো, ভারতবর্ষ ক্যাপ্টেনশিপ করতো, আজকে সব আমাদের হাতছাড়া হয়ে গেল শুধুমাত্র দুর্বল নেতৃত্ব দেওয়ার জন্য। অনুপ্রবেশ তো আজকের বিষয় নয়, কংগ্রেস আমলে যে অনুপ্রবেশ হয়নি তা না। অনুপ্রবেশ কেন হচ্ছে? অনুপ্রবেশ হচ্ছে এই জন্যই যে আমাদের সার্কের অন্যান্য দেশগুলোর তুলনায় ভারতবর্ষ উন্নত বলেই তো ওরা খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য ভারতবর্ষে ঢুকছে, ওরা বাঁচার তাগিদে ঢুকছে, এমনি এমনি ঢুকছে না। অনুপ্রবেশকারীরা শুধুমাত্র জঙ্গি নয়, তারা পেটের স্বার্থে ঢুকছে, খাবার স্বার্থে, থাকার স্বার্থে ঢুকছে। এগুলো অবশ্যই দেশের সাথে এগুলোকে বন্ধ করা উচিত, কিন্তু যে ধরনের নেতৃত্ব দেওয়ার দরকার ছিল সেই ধরনের নেতৃত্ব দিতে বিজেপি সরকার, অমিত শাহ বা নরেন্দ্র মোদী সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতা দায় নিয়ে ওনারা বিদায় নিলে ভালো হয়। কংগ্রেসকে জনগণ একদম একদম। আমি অদিতি দিদির কাছে আবারও আসবো আমাদের 4 জন প্রতিনিধি একটু একটু করে বলার সময় দিতে হবে। খুবই স্বল্প সময়ের অনুষ্ঠান, অল্প করে তো বলতে প্রত্যেককেই সময় দিতে হবে। কিন্তু আমি এবার সরাসরি সিপিআইএম এর প্রতিনিধি গৌতম বাবু, আমি তার কাছে যাব যে 2002 সাল, সেই সময় এই ভোটার লিস্টের যে SIER সেই কাজ হয়েছিল, মূল কথা নাম কাটাই ছাঁটাইয়ের কাজ 2002 সালে। তখন আপনারা রাজ্যে ক্ষমতায়, এই পরিস্থিতি কি সৃষ্টি হয়েছিল? জনগণ 2002 সালে এসআইআর হয়েছিল, 58 লক্ষ নাম বাদ গেছিল। তারপরে নির্বাচন হয়েছে, 4 হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, 6 বিধানসভা নির্বাচন হয়েছে, 5 কর্পোরেশন নির্বাচন হয়েছে। তো জনগণই বলবে কি হয়েছিল। কোনো একটা ট্যাপও হয়নি, কোনো মাইক নিয়ে বলতে হয়। তাহলে এখন এত বিভ্রান্তি কেন হচ্ছে? এত বিভ্রান্তি মানে আপনাকে বলছি, RSS এর যে মোহন ভাগবত, ও 3টে শাখা সংগঠন আছে। একটা হচ্ছে বিজেপি মূল শাখা সংগঠন, দ্বিতীয় হচ্ছে তৃণমূল, আর তৃতীয় হচ্ছে মিম। সারা ভারতবর্ষে তো ছড়িয়ে দিচ্ছে। দেখুন ওই হুমায়ুন কবিররা কে আছে, বেরিয়ে গিয়ে এখন বলছে মসজিদ করবো, বাবরি মসজিদ করবো। এখানে জগন্নাথ মন্দির করছে, আবার কোথায় দুর্গা মন্দির করছে, জানেন তো চীনার বাংলা করে দুর্গা মন্দির করছে। অর্থাৎ মানুষকে হিটলার একটা কথা বলতো, মানুষ বেঁচে আছে এটুকুই মানুষ থাকুক, আদারওয়াইজ আমরা কি করছি, নেতৃত্ব কি করছে, দেশ কি করছে, দেশের নায়করা কি করছে জানতে হবে না, শুধু উনি বেঁচে আছেন এই সিস্টেমটুকু থাকুক। তাই এখানেও বিজেপি এবং তৃণমূল যে সরকার চলছে রাজ্যে এবং দেশে, তারা চাইছে মানুষ শুধু বেঁচে থাক, আর কিছু করতে হবে না। আমি অমিত শাহ, আমি চুরি করব, আমার ছেলে জয়সা চুরি করবে। দিদি বলছে আমি মুখ্যমন্ত্রী, আমার ভাইরা চুরি করবে, আমি চুরি করব, আমার ভাইপো চুরি করবে, কোটি কোটি টাকা করবে। আর মানুষ দাসত্বে পরিণত হচ্ছে। এরা ইন্ডাস্ট্রির কথা বলছে না, এরা শিল্পের কথা বলছে না, এরা হকারদের জীবনযাপনের কথা বলছে না, এরা স্বাস্থ্যের কথা বলে না, এরা শিক্ষার কথা বলে না। এরা খালি মানুষে বিভাজন। আমরা জাতের লড়াই করতে নামিনি, আমরা ভাতের লড়াই করতে নেমেছি। তাই ভাতের লড়াইটা বামপন্থীরা করছে এবং মানুষের পাশে আছে, এবং এই ভাতের লড়াই দিয়ে আগামী দিনে এই তৃণমূল বিজেপিকে রাজ্য এবং দেশ থেকে উৎখাত করবে। এবং বামপন্থী ছাড়া ভারতবর্ষে কোনো বিকল্প নেই। এই মুহূর্তে বামপন্থীরা ছাড়া ভারতবর্ষে বিজেপি তৃণমূলকে ফাইট দেওয়ার মতো কেউ নেই। কংগ্রেস আছে এবং এদের মূল লক্ষ্য হচ্ছে যে বাম কংগ্রেস যে জোট হয়েছে দেশের স্বার্থে, সেই জোটকে যাতে না ভাঙতে পারে। এরা এই বাইনারিটা চালাচ্ছে এবং এই বাইনারি চালিয়ে পশ্চিমবাংলার বুকে। এবার অদিতির কাছে আসবো, বলুন। এই যে বামফ্রন্ট আজকে বলছে যে অমিত শাহ এটা করতে পারলো না, ভারতবর্ষ এটা করতে পারলো না, পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের জনসাধারণ আজকে বামফ্রন্টকে কেন 0 দিল? একটা কোনো জায়গায় ওরা একটা সিট পেল না। তাহলে আপনারা যদি প্রিভিয়াস এত ভালো কাজ করে থাকেন, তাহলে সাধারণ মানুষ আপনাদের কেন সাপোর্ট করলো না? আমি এই প্রশ্নটা আমার সিপিএম ভাইকে তুলে দিলাম
সিপিএম বন্ধুদের উত্তর দিন। আজকে যদি এত ভালো কাজ করেছেন তাহলে পশ্চিমবঙ্গের নাগরিক, এই পশ্চিমবঙ্গের জনসাধারণ কোন ইলেকশনে আপনাদের একটা সিটও দিল না কেন? কারণ 34 বছরের বামফ্রন্ট যেভাবে পশ্চিমবঙ্গকে অত্যাচার করেছে, তারা কোনোদিনও আর কোনো জায়গায় এখন লণ্ঠন জ্বালিয়ে একা একা গিয়ে বসে থাকুন, আপনারা কোনোদিনও একটা সিটও পাবেন না, আপনাদেরকে খরচের খাতা ফেলে দিন। আমি এবার সরাসরি সৌরদীপের কাছে একটা বিষয় নিয়ে আসবো। বিভিন্ন এসআইআর কেন্দ্রে যে আমরা দেখছি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বিরোধীদের অভিযোগ, তারা বারবার বলছে যে প্রত্যেকটা যে বিশৃঙ্খলা তার সাথে কোনো না কোনো ভাবে তৃণমূল নেতৃত্ব, তৃণমূল এমএলএ থেকে বিধায়ক জড়িয়ে পড়ছেন। কেন হচ্ছে? দেখুন, বলছে কারা সেটাকে বুঝতে হবে। এখন যদি বলে সিপিএম, তাহলে সিপিএম এর একটা স্লোগান ছিল ইনকালাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, মানে নিজেরা খাবো নিজেরা পড়বো। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জড়িয়ে আছেন। না, আমি একটা কথা বলি, দেখুন, সংবাদ মাধ্যম বলছে, সংবাদ মাধ্যম কি বিষয় বস্তুর উপর কথা বলছে সেটা বুঝতে হবে। আজকে এসআইআর এর মাধ্যমে বলছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে ঢুকেছে, কিন্তু দিদি একটু আগে চেঁচিয়ে চেঁচিয়ে এটা বলতে পারলো না কেন দিল্লিতে ঢুকছে, কেন আসামে এসআইআর হলো না, কেন যে সমস্ত জায়গার সীমান্ত, যে সমস্ত জায়গার সীমান্ত আছে সেই মিয়ানমারে কেন হলো না, বাংলায় হচ্ছে। আমরা তো বলছি না যে এসআইআর হোক না, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস। এটা যদি বছর শুরু হওয়াতে যদি করতো, সেটা না করে তখন মালদা, তখন মালদা ভোটের আগে করলে একটা সুবিধা হতো, ভোটটা খাওয়াতে পারতো, দুধের গাড়িটা ভোট দিত। হ্যাঁ হ্যাঁ, যদি যদি আমরা অযোগ্য হই, তাহলে প্রধানমন্ত্রী অযোগ্য, তাহলে প্রধানমন্ত্রী অযোগ্য, চোরের অযোগ্য, চুরি করছে সমস্ত জায়গায় পাচ্ছে। আজকে যোগ্য বেকাররা চাকরি পাচ্ছে না। প্রধানমন্ত্রী ভোট চুরি করে দিতে, প্রধানমন্ত্রী ভোট চোর, আমরা অযোগ্য, প্রধানমন্ত্রী অযোগ্য, তাহলে প্রধানমন্ত্রীকে অযোগ্য চুরি কিছুদিন আগে ইডি ফাইল নিয়ে দৌড়ে পালিয়েছিল। নির্লজ্জ, নির্লজ্জ টিএমসি সরকার, নির্লজ্জ শাসক দল। ওই সিট থেকে নামতে হবে প্রধানমন্ত্রীকে। ভোট চোর প্রধানমন্ত্রী, ভোট চোর প্রধানমন্ত্রী, ভোট চোর প্রধানমন্ত্রী, ভোট চোর প্রধানমন্ত্রী, ভোট চোর প্রধানমন্ত্রী। আমি কৃষ্ণ বলছিলাম যে এই যে পশ্চিমবাংলায় বাম কংগ্রেস শূন্য বলছে না, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে গিফট করেছে। আমি জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, এখানে দাঁড়িয়ে বলছি 1977 সালে কংগ্রেস পশ্চিমবাংলা থেকে বিদায় নিয়েছে। আজকেও বেহালার বুকে দাঁড়িয়ে কংগ্রেসের প্রতিনিধি হিসাবে কৃষ্ণ গুহ বক্তব্য রাখছে। দায়িত্ব নিয়ে বলছি, এখান থেকে যদি তৃণমূল স্লিপ খায় বা ভারতবর্ষের মোশন থেকে যদি নরেন্দ্র মোদী স্লিপ খায়, ওরা পার্টি করবে না, পার্টি থাকবে না, পার্টি সেটার হবে না। কিছুদিন আগে জোট সরকার করেছিল, কিছুদিন আগে এরা আমাকে বলতে দিন, কংগ্রেস কার্যালয় থেকে এদের অজিত চৌধুরী বলছে যে তৃণমূল সিপিএম কাস্তে অতীতরা ভোট দিন, আর এরা আলিমুদ্দিন সিট থেকে বলছে হাতে ভোট দিন। মানে জনসাধারণকে মুরগি বানানোর জন্য, এরা নিজেদের স্বার্থের জন্য নিজেদের সমস্ত কিছু ভুলে গিয়ে, আজকে সাইবাড়ি হত্যাকাণ্ড ভুলে গিয়ে সাধারণ মানুষকে আজকে বোকা বানিয়ে শুধুমাত্র সিংহাসনের জন্য আজকে ভুলভাল কথা বলি। তৃণমূল গিফট করেছে পশ্চিমবাংলায়, তৃণমূল গিফট করাতে বিজেপি এসছে। বিজেপি পশ্চিমবাংলায় তৈরি করা জিনিস। আসল কথা, আরএসএস যে দুখানা দল তৈরি করেছে, একটা বিজেপি আর একটা তৃণমূল, সেই তৃণমূল পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে, বিজেপিকে জায়গা করে দিয়েছে শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ শক্তিকে নষ্ট করার জন্য। এই লড়াই চলছে। মানুষের কাছে আমাদের আবেদন, আগামী দিনের স্বার্থে, সাম্প্রদায়িকতার বিরোধী স্বার্থে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তিকে আপনারা পাশে দাঁড়ান এবং দেশকে সংগঠিত করুন, সংবিধানকে রক্ষা করুন। একদম। এবার আমাদের অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু আরো একটা বিষয়, যে বিষয় আমাদের এই মুহূর্তে অবশ্যই সেই বিষয়ে আলোচনা করতে হবে। তার কারণ আমরা দেখেছি বাংলার বাইরে যে কোনো রাজ্যে বাংলাভাষী এবং বাংলা ভাষী হলে তাদের উপর নির্যাতন হয়। আমরা দেখলাম একদিন আগেরই ঘটনা, আমরা দেখলাম মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক, হ্যাঁ মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে তিনি ফেরিওয়ালার কাজ করতেন এবং তাকে কার্যত সেই ঝাড়খণ্ডে মারধর করায়, ঝুলিয়ে মারা হয়। তার বাড়ির লোক, পরিবারের লোক কি অভিযোগ করছেন? তার পরিবারের লোক অভিযোগ করছেন যে সে বাংলা ভাষায় কথা বলতো বা বাঙালি হিসাবে সেই ঝাড়খণ্ডে তার ব্যবসা করত, সেই কারণে তাকে মারধর করা হয়েছে।
কেন বাংলার বাইরে বাংলাভাষী বাংলাভাষীদের উপর অত্যাচার নির্যাতন কেন? বাংলার বাইরের বহু সংখ্যক বাংলার বাইরের পরিযায়ী শ্রমিক আমাদের বাংলায় এসে কাজ করে, তাদের উপর তো বাংলার তরফ থেকে এই ধরনের নির্যাতন কি করা হয়? তাহলে শুধু বাংলাভাষী এবং বাংলাভাষীদের কেন বাইরের রাজ্যে গেলে নির্যাতনের শিকার হতে হয়? প্রশ্ন তুলছি আমরা। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে তাদের গ্রামবাসীরা আন্দোলন দেখায়, সেই আন্দোলন টায়ার পুড়িয়ে পথ অবরোধ করে বেলডাঙ্গায় এই ঘটনাকে কেন্দ্র করে। সেখানে আমাদের মতো কিছু সাংবাদিক তারা সেই ঘটনার কভারেজ করতে গেছিল, তাদেরকে কার্যত মারধর করা হয়। হ্যাঁ, একদিন না, পর পর দুদিন দুটি সংবাদ মাধ্যমের সাংবাদিককে মারধর করা হয়। আমরা চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, যে প্রশ্ন সাধারণ মানুষ করতে পারে না সেই প্রশ্ন আমরা করি, আমরা ভয় না পেয়ে আমরা করি। কিন্তু আমাদের সেই অপ্রিয় প্রশ্নের জন্য আমাদের মারধর খেতে হয়, নির্যাতনের সম্মুখীন হতে হয়। পুলিশ প্রশাসনের সামনেই সেই ঘটনা ঘটেছে। যদিও সেই পুলিশ প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিয়েছে, যদিও কিছুটা সময় নিয়ে তারপর ব্যবস্থা নিয়েছে, কিন্তু প্রশ্ন, সাংবাদিকদের উপর আক্রমণ, মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই বিষয়ে। কিন্তু আমাদের শুধু প্রতিবাদে থেমে থাকলে হবে না, আমাদের সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ আমরা শাসক হোক কিংবা বিরোধী, প্রত্যেকের অপ্রিয় কথা আমরা প্রশ্ন হিসাবে তুলে ধরি সাধারণ মানুষের হয়ে। স্বাভাবিকভাবেই আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। আমি একদম সরাসরি বিজেপির প্রতিনিধির কাছে আসবো। বাংলার বাইরে এই ধরনের ঘটনা বাংলাভাষী এবং তার বাড়ির লোক অভিযোগ করেছে যে বাংলা ভাষায় সেখানে সে ফেরিওয়ালা করতো এবং বাংলায় থাকতো, সেই কারণে অত্যাচার করা হয়েছে। আমি বাংলায় রয়েছি, কলকাতার বুকে রয়েছি, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন বহু বাইরের রাজ্যের লোক আমাদের এখানে বিভিন্ন রকম খাবার দাবার কিংবা চায়ের দোকান বিভিন্ন রকম ব্যবসা করে খাচ্ছে। তাদের উপর কিন্তু আমরা নির্যাতন করি না, আমরা কি তাদের তুলে দিই না, মারধর করি না? কিন্তু বাংলার বাইরে এই ঘটনা কেন হচ্ছে? দেখুন, বাংলাদেশে হিন্দুদের উপরও কিন্তু অত্যাচার হচ্ছে, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরব নয়। আজকে ওখানে 30% হিন্দু দাঁড়ান, 35 প্রধানমন্ত্রী সরব না হলে এত অ্যাকশন হতো না। আপনি কিছু জানেন না? আপনি বলুন ওনাকে একটু পড়াশোনা করতে বলুন ভালো করে। আচ্ছা, এবার যাই হোক, বাংলাদেশে 30% আমাদের ওখানে সংখ্যালঘু হিন্দু, এখানে যেমন সংখ্যালঘু মুসলিম, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। 30% থেকে সেটা কমতে 8% এসে দাঁড়িয়েছে। শাসক দলের একটাও নেতা মন্ত্রী মাননীয়া একটাও কথা বলেনি। আর একটা কথা এই প্রসঙ্গে বলছি, এই যে বাংলা ভাষীদের অত্যাচার, আপনি খোঁজ নিয়ে দেখুন, দক্ষিণ দিক থেকে সুন্দরবন অঞ্চল, সুন্দরবন, সন্দেশখালী, ঝাড়খালী, ওসব জায়গা থেকে প্রচুর সংখ্যক যুবক অন্ধ্রপ্রদেশে গিয়ে তারা কাজ করছে। প্রত্যেকটা বাড়িতে সেখানে বাড়ির বউরা একা থাকে, তাদের বাড়ির পুরুষ মানুষরা দল বেঁধে গ্রামকে গ্রাম অন্ধ্রপ্রদেশে গিয়ে তারা জোগাড়ের কাজ, রাজমিস্ত্রির কাজ করছে। তারা যদি বাঙালি হয়ে টর্চার হতো তাহলে এইসব প্রদেশে গিয়ে তারা কাজ করতে পারতো না। দেখুন, একটা দুটো বিকল্প ঘটনা হতে পারে, এরকম ধরনের একটা দুটো ঘটনা হতে পারে, কিন্তু আজকে যে মুখ্য ঘটনা, যে দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, যেভাবে আজকে মুর্শিদাবাদের বুকে চন্দন দাস, তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল সে মূর্তি বানাতো। তার বাবাকে আর ছেলেকে একসঙ্গে পিটিয়ে মারা হলো। কেন মুখ্যমন্ত্রী এই নিয়ে একটা মুখ খুললেন না? আমার এখানে দাবি আছে। আমি তৃণমূল প্রতিনিধি, শাসক দল। সর্বপ্রথম কথা হচ্ছে, এটা একটা ডেকোরাম। দেশের প্রধানমন্ত্রী যখন কোনো স্টেটমেন্ট দেয় না, কোন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রকম স্টেটমেন্ট দিতে পারবে না। আমি একটু পোডিয়ামে থাকার অনুরোধ করবো অদিতি দিকে। আজকে দিদি পুরো বিরোধী দলের নেতা আমাদের ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ভয় পাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে ভয় পাচ্ছে যে কথা বলতে দিচ্ছে না। আমাদের গণতন্ত্র রক্ষা করার একটা দায়িত্ব। তো আমি প্রথম কথা বলবো যে বাইরে বিজেপি বাংলাদেশে হিন্দুত্ব নিয়ে এত পরিচিত, এত কিছু বলতে পারে, কিন্তু দেশের মধ্যে যখন হিন্দুরা মার খাচ্ছে, অর্থাৎ বাঙালি মার খাচ্ছে, তখন সেই নিয়ে কথা বলবে না। আজ বেলডাঙ্গায় যে ঘটনাটা হয়েছে তার সূত্রপাতটা ঝাড়খণ্ডে। সেই সূত্রপাতটা ঝাড়খণ্ডে, হ্যাঁ, আমার খুবই এটা একটা ধিক্কার জন্য, এটা নোংরা ঘটনা যে আমাদের সাংবাদিক বন্ধু গায়ে হাত তুলেছে। এবং সেখানকার যিনি মেন উদ্যোক্তা মতিউর রহমান এবং সহ 30 জন অ্যারেস্ট হয়েছে।
এবং যিনি সাংবাদিক ছিলেন শোভা মাইতি, মাননীয় শোভা মাইতি, জি 24 ঘন্টা সাংবাদিক, তিনি আজকে বাড়িতে আছেন, সুস্থভাবে আছেন এবং ভালো আছেন। আমার শুধু একটা কথাই বলবো যে আজকে আমি সৌরদীপকে একটা প্রশ্ন করবো, প্রশাসন কি করছিল যখন সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে? প্রশাসন কি করছে? সাংবাদিকদের উপর হামলা ইউপিতেও হয়েছিল। আমি বলে দিই, প্রয়াগরাজ নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, সেই প্রয়াগরাজ নিয়ে যখন আমাকে 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 উত্তর দাও। প্রয়াগরাজ নিয়ে যখন ঝামেলা হয়েছিল তখন সাংবাদিককে মৃত্যুর মুখে আমি 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 সৌরদীপ আমি সৌরদীপ আমি আমি সৌরদীপকে বলবো, আমি সৌরদীপকে আমি সৌরদীপকে আমি 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 সৌরদীপকে আমি সৌরদীপকে অনুরোধ করব যে এই বাংলার বুকে যে ঘটনাটা ঘটেছে, কেন প্রশাসন সামনে ছিল, তারপরেও কেন অ্যাকশন দেরি, অর্ডারের অপেক্ষা? দেখুন, অর্ডারের বিষয় না, পুরো জিনিসটা একটা জায়গায় আনতে হবে, ভেরিফিকেশনের বিষয় আছে, ভেরিফিকেশন হবে, তারপর গিয়ে জানতে হবে। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা তো বলছি আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে বলছি, আমরা বিজেপির মতন ভারত বাংলাদেশ মুসলিম হিন্দু এই নিয়ে তো রাজনীতি করি না, আমাদের তো একটা ডেকোরাম মেনে চলতে, আমরা সেই জায়গাতে বলছি আমরা ধিক্কার জানাচ্ছি। এবার কথা হচ্ছে বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদে যে একজন রাজনৈতিক একটা দল শুরু হয়েছে, তাদের কতটা প্রোপাগান্ডা, তারা কতটা আগুন জ্বালাচ্ছে সেটা বুঝতে পারবে, কারণ বিজেপি আর সেই রাজনৈতিক দল এদের কাজই হচ্ছে আগুন জ্বালানো। কারণ এর আগেও মালদা মুর্শিদাবাদে এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা আমরা নিজেদের চোখের সামনে দেখেছি। কিন্তু আমরা কিছুদিন আগে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পেয়েছি শান্তিপুরে কিছু সরস্বতী ঠাকুরের প্রতিমা ভেঙেছে। বিজেপি ওটাকে করার চেষ্টা করেছিল, হিন্দু মুসলিম আমরা রাইট করার চেষ্টা করেছিল, কিন্তু জানতে পারে যখন অমিত দে আর অসিত দে নামক দুজন ব্যক্তি সরস্বতী ঠাকুর ভেঙেছিল, তখন বিজেপির আর কোনো প্রশ্ন করার ক্ষমতা হয়নি। এটাই বিজেপি। বাংলাদেশ পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, হিন্দু ভার্সেস মুসলিম, এই ছাড়া বিজেপি যদি ডিবেট করতে পারে তো খুব ভালো হয়। এছাড়া আমি এবার সরাসরি গৌতম বাবুর কাছে যাবো। আপনাদের পার্টি সবসময় রুজি রুটি মানুষের কথা বলে, যেসব মানুষরা খেটে খায় তাদের কথা বলে, আপনাদের তরফ থেকে আপনারা তাদের কথাই বলে থাকেন আপনাদের বিভিন্ন বক্তব্যে। এই যে পরিযায়ী শ্রমিকের ঘটনাটা, রুজি রুটির কারণেই সে বাইরের রাজ্যে গিয়ে সেখানে ফেরিওয়ালার কাজ করছিল, এই ঘটনা ঘটলো, কি বলবেন, কিভাবে দেখছেন? আপনি যে স্ট্যাটিস্টিক্স দেখেন, লাস্ট 15 বছর দেখুন পশ্চিমবাংলা শুয়ে আছে, কোনো কাজ নেই, ইন্ডাস্ট্রি নেই, যারা পড়াশোনা করছে বাইরের রাজ্যের অনেক জায়গার বাসিন্দা রয়েছে, পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা আমাদের কলকাতায় এসেও কাজ করে। তার মানে কলকাতায় আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি আপনাকে বলছি এই যে ঘটনাটা হলো, সেই আপনাদের রুজি রুটির একটা জন্য সেই মানুষটা বাইরে গিয়ে শুধু বাংলা ভাষী এবং বাংলা ভাষী বলে তাকে মারধর করা হলো। এটা তো একটা কমিউনাল ব্যাপার। এখন বিজেপি এটা চারিদিকে করে বেড়াচ্ছে, শুধু বাংলাভাষী বলে না, বিজেপি হিন্দুত্বের কথা বলে, আবার দলিতদের মুখে দলিত থাকলে তার মুখে প্রস্তাবও করে দিচ্ছে। এটাও যেমন ঘটনা, আবার হাসপাতাল উন্নয়ন করছে, বলছে পশ্চিমবাংলায় এরকম চলছে, মেয়েরা বেরোতে পারছে না, এবং বিজেপির সাথে তো স্টেটেও মেয়েরা বেরোতে, আপনি ত্রিপুরাতে দেখুন না, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করছে, আর এখানে বলছে এরা কর্পোরেটরে লুট করেছে, পঞ্চায়েতে লুট করেছে, ওখানেও পঞ্চায়েতে লুট করেছে, এরা 50% করলে না 90% করছে, সেটা ঘটনা। আর সাংবাদিকদের কথা যেটা বললেন, আমরা বরাবর বিরোধী, আপনারা দেখে থাকবেন যে পুলিশ এখানে ফাইল তলা দিয়ে টেবিলের তলায় পড়ে থাকে, আবার যখন ছাত্ররা বা যুবরা তাদের কাজের ক্ষেত্রে, শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে দাবি করে, সুদীপ্তকে খুন করা হয়েছে লাঠি মেরে, মইদুলকে খুন করা হয়েছে, আনিসকে ছাদ থেকে ফেলে এই পুলিশই মেরেছে, অর্থাৎ এরা হচ্ছে বীর পঙ্গু, এরা হচ্ছে দলদাস। যতদিন না এই সরকারকে উৎখাত করতে হবে, এই দলদাস থাকবে। এবং শেষ যে কথাটা বলবো আমি, সেটা হচ্ছে এখনো বাংলার মানুষকে বুঝতে হবে যে এই দিদি আর মোদির যে বাইনারি ট্যাপ, এটায় পা দেবেন না। কারণ বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, কারণ দেখেছেন ইতিহাস বই পাল্টে দিয়েছে, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেছে, মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী বলেছে, ইনি বলছেন চপ ভাজো, মোদিজি বলছেন পকোড়া ভাজো, মানে উন্নয়ন কিছু নেই। আজকে 14 থেকে 26 12 বছর সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, একটা ইন্ডাস্ট্রি হয়নি, একটা হেভিওয়েট ইন্ডাস্ট্রি হয়নি। যা হয়েছিল সেই জওয়াহরলাল নেহরুর সময় এবং পরবর্তী কংগ্রেস কিছুটা করেছিল। আমি এবারে কৃষ্ণবাবুর কাছে আসবো। খেতে খাওয়া একটা পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে আক্রান্ত, যে বিষয় এই মুহূর্তে আমাদের আলোচনা আমরা চালাচ্ছি। পাশাপাশি যেমন একটা বাইরের দেশে গিয়ে বাংলা ভাষী এবং বাংলা ভাষী হওয়ার জন্য আক্রান্ত, পাশাপাশি এই বাংলায় সাংবাদিক আক্রান্ত, প্রশাসনের চোখের সামনে, যদিও অ্যাকশন নিয়েছে কিছু সময় পর।
ঘটনা ঘটে যাওয়ার কিছু সময় পর, এবং প্রশাসনের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে, কি বল? আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করছি। তারাও মানুষ, আমাদের বাড়ির লোক, তারা আমার ভাই বা আমার পাশের বাড়ির ভাই। সাংবাদিক পেটানো তৃণমূলের সাপ্তাহিক কাজের মধ্যে একটা, আর নির্লজ্জ প্রশাসন সেই তৃণমূলের সাপ্তাহিক কাজকে গুরুত্ব দেয়, অগ্রাধিকার দেয়। তাই প্রশাসনের যারা কর্তাবৃত্তই, যারা প্রশাসন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের তরফে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার বাড়িতে পঞ্চায়েতের নমিনেশন জমা দিতে বলছে। যে যার এলাকায় পঞ্চায়েত নির্বাচন হয় না, সে বলছে আমার কাছে দিন, আমি পঞ্চায়েত নির্বাচন করে দেবো। অভিষেক বাবুর কথা ছেড়ে দিন, ওই এর লাভ নেই। মূল কথা হলো অভিষেক বাবু নয়, মূল কথা প্রশাসন। প্রশাসন এমন একটা ব্যাপার হবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে তবেই তো রাজ্য এগোবে। প্রশাসন নিরপেক্ষ না থাকলে যেভাবে প্রশাসন ভেঙে পড়ছে, আগামী দিনে বাংলার অন্ধকার আরো গাঢ় হয়ে যাবে। এই নিয়ে আমার কোনো দ্বিমত নেই। প্রশাসনকে ইমিডিয়েট মাথা তুলে দাঁড়াতে হবে, প্রশাসনকে বলতে হবে সাদা সাদা, কালো কালো। এই জন্যই বিধানচন্দ্র রায়, এই জন্যই সিদ্ধার্থ শঙ্কর রায় আজও পূজনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় পূজনীয় হবে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে একটা থানায় গিয়ে যদি কাউকে জোর করে বের করে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে প্রশাসনটা আলগা হয়ে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী, সে থানায় ঢুকে যদি কোনো দুষ্কৃতীকে বার করে নিয়ে আসে, সেই থানার অফিসার দুর্বল হয়ে পড়ে, সে প্রশাসনিক দক্ষতা দেখাতে পারে না। ওনাকে প্রশাসনিক দক্ষতার জন্য নিজেকে অন্তত পক্ষে প্রশাসনিক নিরপেক্ষ হিসাবে পুলিশ মন্ত্রীর কাজ করতে হবে। উনি ব্যর্থ, উনি সেরে চলে যাক, উনি বিদায় নিক, বাংলার মানুষ মুক্তি পাবে। এই আলোচনা, তর্ক বিতর্ক, আক্রমণ পাল্টা আক্রমণ চলবে, কিন্তু মাঝে খাড়া পড়ে রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে, মাঝে পড়ে রয়েছে আমি, আপনি, সাধারণ মানুষ যারা, তার কারণ এই রাজনীতি, আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতি বুঝি না। আমরা ভোটের দিন যাই, ভোটের দিন আমাদের যে সরকারের যে দলের কাজ ভালো লাগে আমরা তাকে ভোট দিয়ে চলে আসি। কিন্তু এই যে রাজনীতি, একে অপরের ঘাড়ে দোষ চাপানো, তার বাইরে গিয়ে সাধারণ মানুষের ভালো কজন চাইছে, সাধারণ মানুষের হয়ে কটা রাজনৈতিক দল কথা বলছে, সেই নিয়েই আমাদের প্রশ্ন বারবার তুলেছি, আগামী দিনেও তুলবো। এবং এই অপ্রিয় প্রশ্নগুলো, হ্যাঁ, আমরা সাংবাদিক, আমরাই তুলবো। আজকের এই অনুষ্ঠান, আলোচনা সভা আমরা এখানেই শেষ করলাম। আগামী দিন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কোনো না কোনো বেহালার কিংবা তার বাইরের রাজপথে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা।